আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21 রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে প্রোক্লেমেশনের উপস্থাপনার বিষয়টি ছিল, সেটিকে কেন্দ্র করে গত 2-3 দিন ধরে আমরা দেখলাম যে রাজনীতিতে একটি নানান ধরনের উত্তেজনা। এবং আপনারা নিশ্চয় সর্বশেষ বিষয়টি জানেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সব রাজনৈতিক দল এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তাদের সবার সমন্বয় বা ঐকমত্যের ভিত্তিতে নতুন একটি প্রোক্লেমেশন ঘোষণা করা হবে, উপস্থাপন করা হবে। সেই জায়গা থেকে ছাত্র আন্দোলন বা ছাত্র সমন্বয়করা সরে এসে তারা শুধুমাত্র একটি সমাবেশ করেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এই প্রোক্লেমেশনের প্রয়োজনীয়তা কতখানি বা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটি কতটা কার্যকর থাকবে, সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান, রয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আমি যেন হামিদুর রহমান আপনার কাছে যে সরাসরি প্রশ্ন করি, যে প্রোক্লেমেশনের কথা বা ঘোষণাপত্র উপস্থাপন করতে চেয়েছিল ছাত্র সমন্বয়করা, সেটি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, তেমনটি জানিয়েছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর বাস্তবতায় এর প্রয়োজনীয়তা কতখানি আসলে? ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন তার জবাব দেওয়ার আগেই আমি আমার দেশবাসীকে, যারা দেখছেন শুনছেন, তাদেরকে ইংরেজি নববর্ষের আগামীকাল যে শুরু হচ্ছে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বিষয়টা বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক আলোচিত এবং প্রোক্লেমেশন যেটা আজকে ইস্যু একটা দাঁড়িয়েছে, এটা হচ্ছে 5ই আগস্টের পরিবর্তন প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 24 সালের জুলাই আগস্ট যে ঘটনাবলী হয়েছে, ছাত্র জনতার আন্দোলন, কোটা আন্দোলন থেকেই এটা গণ আন্দোলন রূপ নিয়েছে, পরে গণবিপ্লব হয়েছে। সে প্রেক্ষিতে একটি ঐতিহাসিক ঘটনা। এই ঘটনার মূল চেতনা এবং যে স্পিরিট আমরা লক্ষ্য করেছি সেটা হলো বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন। এবং বৈষম্য বিরোধী আন্দোলনটা বৈষম্য নানা ক্ষেত্রে হয়েছে, দেশের রাজনীতি, অধিকার, সংবিধান, গণতন্ত্র, অর্থনীতি, বলতে গেলে মানুষের মৌলিক চাহিদা, মানবিক অধিকার সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার হওয়াতে আন্দোলনটা গড়ে উঠেছিল। সেই আন্দোলনের এক পর্যায়ে যখন এক দফায় রূপান্তর হয়েছে, একটি সামাজিক আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন রূপ নিয়েছে। মূলত আবু সাঈদের শাহাদাতের ঘটনার পরে এটা টার্ন নিয়েছে অন্যদিকে। তো শত শত মানুষ জীবন দেয়াতে এখন সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বলা যায় এখানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছে। একদিকে আওয়ামী বলে, তার বাইরেই আওয়ামী বলে বলতে আমি তৎকালীন যে রিজিম দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তাদেরকে মিন করছি। পুরো জাতি একদিকে ঐক্যবদ্ধ হয়ে গেছে। তো জাতীয় ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলনটা করে পরিবর্তনটা এনেছে, পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে কোনো পরিবর্তনের পরে এরকম একটি ঐক্যমতের ভিত্তিতে তাদের একটা মূলনীতি, ঘোষণাপত্র, প্রোক্লেমেশন যেটা আমরা বলছি, এই বিষয়গুলো জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য, এই চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কিছু একটা সামাজিক শক্তি, সেটা রাষ্ট্রীয় মূলনীতিতে অনেক সময় প্রতিফলন ঘটে। গণ অভ্যুত্থানের পরে এটি কেন প্রয়োজন হয়নি? হ্যাঁ, ঠিকই বলছেন, আমি সে জায়গায় আসতাম। যেমন আমাদের 1971 সালে স্বাধীনতার যে সংগ্রাম, সেখানেও কিন্তু একটা 3টি মূলনীতি ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচার। এরকম পৃথিবীর ইতিহাসে বিভিন্ন বিপ্লবে সেটা আমরা লক্ষ্য করেছি। এখানে একটা এরকম প্রেক্ষাপট ছিল, সেটা হয়তো মিস হয়েছে, যে কারণে মিস হয়েছে। তো এখন যেহেতু দেশটাকে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, সেই চিন্তা থেকে হয়তো কেউ এটা চিন্তা করতে পারে। তো
এখন কারা চিন্তা করছে, সরকার করছে না ছাত্র আন্দোলন যারা করছে তারা করছে, জামায়াতে ইসলামী কি মনে এটা করছে? যে কেউ মনে করতে পারে, কারণ বাংলাদেশের প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে, জি। এটাই গণতন্ত্র, এটা গণতন্ত্রের সৌন্দর্য। সেই জায়গা থেকে তো ছাত্ররাও করতে পারে, সরকারও করতে পারে, প্রত্যেকের একটা সেই জায়গা আছে। এটাকে আমরা আসলে এখনো পর্যবেক্ষণ করছি আচ্ছা, যে আসলে এটা কোন ধরনের নীতিমালা আসতেছে বা ঘোষণা আসতেছে, কোন বক্তব্য বা রূপরেখা আসতেছে, এগুলো না দেখে তো মন্তব্য করা যাবে না। কিন্তু আপনাদের অন্তর্ভুক্তি তো নিশ্চয়ই প্রয়োজন রয়েছে, নিশ্চয়ই আপনারা অন্যতম স্টেক হোল্ডার বাংলাদেশের রাজনীতিতে। অফকোর্স আমরা যেহেতু এই আন্দোলনের অংশীদার ছিলাম, আমরা জাতিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি, আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছি, ভূমিকা রাখার অংশগ্রহণের আহ্বান জানিয়েছি। আমাদের নৈতিক পূর্ণ সমর্থন যেমন ছিল, সক্রিয় অংশগ্রহণ কিন্তু জনগণের সাথে আমাদের যারা কর্মী নেতা জনশক্তি তারা সবাই সম্পৃক্ত ছিল জনগণের কাতারে। এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা কোনো জামাত ইসলামী বা অন্য কোনো দলের দলীয় আন্দোলন ছিল না। কেউ কেউ হয়তো একটা পলিটিসাইজ করতে চেয়েছে, আমরা এবারে অ্যালার্ট ছিলাম। আমরা চাইনি কখনো ছাত্রদের আন্দোলনটা একটা সোশ্যাল মুভমেন্ট হিসেবে এটা দাঁড়াক, এটাই আমরা চেয়েছি এবং সেটা তাই হয়েছে। তো সেই কারণে আমরা এই আন্দোলনটাকে সেভাবে দেখেছি সার্বজনীন একটা আন্দোলন, সবাই মিলে দেশ এবং জাতিকে মুক্ত করা এবং পরবর্তীকালে দেশ গড়ার কাজও একসাথে আমরা কাজ করব, সেই একটা মানসিকতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি আসবো আপনার কাছে আনিস আলমগীর, আপনার দৃষ্টিতে মানে আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাই। ইংরেজি অবশ্যই শুভেচ্ছা আপনাদের সবাইকে এবং যারা এই অনুষ্ঠানের মুহূর্তে দেখছেন সবাইকে। আমি আশা করছি যে আমরা একটা ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে 2024 পার করে এসেছি, নতুন একটা সোসাইটি তৈরি করা, নতুন একটা স্বপ্ন নিয়ে। আমাদের সেই স্বপ্ন যাতে দেশবাসীর সেই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয় সেটা প্রার্থনা করি। এটা উনি যেটা বললেন যে ছাত্ররা চেয়েছে এবং সেটাই তো ছিল আজকের আগ পর্যন্ত, যেটা আমরা বলবো যে সোমবারে তারা বলছিল যে মঙ্গলবারে যে সমাবেশ হবে সেখানে তারা নিজেরাই ডিক্লেয়ার করবে। পরবর্তী পর্যায়ে যখন অন্যান্য স্টেক হোল্ডাররা এটা নিয়ে আপত্তি করলো বলবো না, তেমন একটা সাড়া দেয়নি বলবো, তার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার তরফ থেকে তখন বলা হলো যে এটা রাষ্ট্রীয় তরফ থেকে করা হবে। আগে কিন্তু তারা নিজেরাই বলেছে যে এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, এটা প্রাইভেট ইনিশিয়েটিভ। সো এখন প্রাইভেট ইনিশিয়েটিভ এখন সম্মিলিত ইনিশিয়েটিভ হয়ে গেছে আপাতত। এখন রাষ্ট্র সেটা কি করে এবং বিএনপি, জামাত, আদার্স যারা আছে, ছাত্ররা যারা আছে, আমরা মনে করি যে সবার এখানে অংশগ্রহণপূর্ণ একটা প্রোক্লামেশন যেটাই হোক সেই ঘোষণাটা যাতে আসে। ঘোষণাটা কতটা জরুরি এই ঘোষণাপত্র সেটা নিয়ে হয়তো কারো কারো বিতর্ক থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে এটা আসা এমন কোনো ইয়ে না, নেগেটিভ কিছু ধরার কোনো কারণ নাই। আমরা নেগেটিভ ধরবো এই জিনিস যে সেটা অলরেডি আলোচনা হচ্ছে যে স্বাধীনতার সাথে আমাদের সাংঘর্ষিক কিছু করা। আজকে এমন একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে এই 5ই আগস্টের পরে যা কিছু হচ্ছে আওয়ামী বিরোধিতার নামে মুক্তিযুদ্ধের বিরোধিতায় নেমে গেছে এক ধরনের লোক। নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তারা যে সমস্ত কর্মকাণ্ডে নেমেছে এগুলা আওয়ামী লীগকে বিরোধিতা করা না, এগুলো মুক্তিযুদ্ধকে বিরোধিতা করার এক ধরনের মানে মেন্টালিটি এখানে গ্রো করছে। তো আমরা চাইব যে মুক্তিযুদ্ধ আমাদের একটা মাইল ফলক, আমরা সেখান থেকে এগিয়ে যাচ্ছি। আমরা এর আগেও মুক্তিযুদ্ধের আগেও আমরা আন্দোলন করেছি, 47 থেকেও আমরা ধরতে পারি, কিন্তু হঠাৎ করে আমাদের 71 মুছে দিয়ে আমরা 24-এ চলে যাব এবং এটা নিয়ে এত বিভোর থাকব যে বাকিগুলোকে আমাদের ইগনোর করবে, সেটা মনে হয় যে আমরা যে একটা ইনক্লুসিভ সোসাইটি চাচ্ছি, আমরা সম্মিলিতভাবে একটা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার যে চিন্তা করছি সে জায়গায় বাধা পড়বে। কারণ আমরা যত কথাই বলি আমরা সব কিন্তু একমত হতে পারবো না। 71কে যদি আমরা বাদ দিতে যাই এখানে একটা সংঘাত অনিবার্য হয়ে উঠবে। এই সংঘাত কিন্তু বর্তমান যারা নেতৃত্বে আছেন তারা এটা সামাল দেওয়া খুব কঠিন হবে যত কথাই বলুক। এবং আপনি যদি বলেন যে 24-এর যে আন্দোলন হলো সেটাকে আমি অবশ্যই আমরা ওয়েলকাম করেছি এবং আন্দোলনে আমরা নিজেদেরও আমাদের সাংবাদিক হিসাবে তো আমি নিজে অংশগ্রহণ করতে পারি না, তারপরেও করেছি আমরা কোথাও আমার মানসিক সমর্থন ছিল। বিশেষ করে আমি বলবো যে আবু সাইদকে যেদিন হত্যা করা হলো সেদিন থেকে আমি এই বিগত সরকারের উপর আর মানসিকভাবে কোনো
মানে কোনো সমর্থন করার কোনো যৌক্তি কারণ খুঁজে পাইনি। তখন মনে হয়েছে এরা যত তাড়াতাড়ি যায়, একটা রক্তাক্ত যে অধ্যায় রচিত হচ্ছে, এটা অনেকের মা বুকের মানে সন্তান হারাচ্ছে, সেটার অবসানের জন্য এটা দরকার ছিল। এখন যেটাই হোক, সেই অবসানের পরে আমরা এই অবসানের সময় বললাম বৈষম্যহীন বলা মানেই তো একটা ঐক্যবদ্ধ সমাজের কথা বলা। এবং আমরা একটা এই যে বিএনপি জামাতকে বাদ দিয়ে আওয়ামী লীগ যেভাবে একটা এক্সক্লুসিভ সোসাইটি গড়ে তুলতে চাইছিল, বা আওয়ামী লীগ এবং তার সমমনারা মিলে যে অন্যদের মতামতকে আমরা নেব না, এখানে আমি ভাই আছে, এখানে ইসলামিস্টদেরও আমরা যুগের পর যুগ দেখে আসছি যে একটা ইগনোর করা হয়েছে সোসাইটিতে। বাম এবং প্রগ্রেসিভ ফোর্স আর ডানের মানে প্রগ্রেসিভ ডান বা লিবারেল যে বলবো, তারা নিজেরা এক ধরনের পলিসি মেকিংয়ে ছিল। ইসলামিস্টদেরকেও এখানে কিন্তু ইগনোর করা হতো। তো এই সবগুলো বাদ দিয়ে এখন যেটা বলা হচ্ছে নয়া রাজনৈতিক বন্দোবস্ত বা যেটাই বলি আমরা, সেটা যদি আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই, সেখানে আবার যদি আমরা ৭১কে নিয়ে আঘাত করি, তাহলে কিন্তু এখানে আবার বিভক্তির মানে চরম পর্যায়ে চলে যাবে এবং রাষ্ট্র তখন কোন দিকে যাবে আমি জানি না। এখন যে জিনিসটা প্রধান উপদেষ্টার তরফ থেকে নেওয়া হয়েছে, আমি মনে করি যে এখানে শুভবুদ্ধি সম্পন্ন লোক আছে, তারা একটা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যা হতে পারে সেটা করবে। এবং সংবিধান পরিবর্তনের যে বিষয়টা আসছে, আপনার আলোচনা তো আছে, সংবিধান তো এমন কোনো ধর্মীয় গ্রন্থ নয় যেটা আমরা পরিবর্তন করতে পারবো না। ইনফ্যাক্ট ৭২-এর সংবিধান তো কিছু নাই, যদি ধরেন কাটাছেঁড়া করছে। ৭২-এর সংবিধান কি বিসমিল্লাহ ছিল? ৭২-এর সংবিধানে কি এই যে রাষ্ট্রধর্ম ছিল? এগুলো তো কিছুই ছিল না। এগুলো তো রাজনৈতিক প্রয়োজনে, রাজনৈতিক ধান্দাবাজিতে এগুলো অন্তর্ভুক্ত হয়েছে। এটা বিসমিল্লাহরও কোনো উপকার হয় নাই। রাষ্ট্রধর্ম ইসলাম করেও বাংলাদেশ কোনো ইসলামিক রাষ্ট্র হয় নাই। সো এই যে রাজনৈতিক ধান্দাবাজি করা যে সংবিধান নিয়ে, এটা থেকে অবসান ঘটিয়ে একটা সংবিধান, আমরা নতুন একটা সংবিধান দিতেই পারি। এটাতে কোনো দোষের কিছু আমরা দেখি না। এবং পৃথিবীর বহু সংবিধান মানে আগের সংবিধান একবারে ফেলে দিয়ে নাকি সংস্কারের মাধ্যমে নতুন করে করা? অবশ্যই আমরা আগের সংবিধানে যদি ভালো জিনিস যেগুলো থাকবে সেগুলোকে নেব না কেন? মূল চেতনা থেকে তো আমরা বেরিয়ে যেতে পারবো না। আমরা তো এমন একটা কিছু করতে পারি না যেটার সাথে বাংলাদেশ রাষ্ট্র, কৃষ্টি, কালচার, আমাদের ধর্মীয় অনুভূতি এটার অন্য কিছু হয়। আমরা অবশ্যই সেটাকে ধারণ করে আমরা এমন একটা কিছু করতে চাই যেটা দিয়ে আমাদের ঐক্যবদ্ধ করা যায় আমাদের সবাইকে। কিন্তু এই ঐক্যবদ্ধ হওয়ার পথে যে বাধা, এই যে ভাষাগত বাধা সৃষ্টি হচ্ছে। আমি যখন বলি যে ৭২-এর সংবিধানকে কবর রচনা করব, ৭২-এর সংবিধান তো কোনো ব্যক্তির না। এবং আওয়ামী লীগকে ফেসিবাদী বানাবো, আওয়ামী লীগকে আপনি ফেসিবাদী বানান, আওয়ামী লীগকে আপনার করেন, কিন্তু আওয়ামী লীগই তো ফেসিবাদী ছাড়াও লোক থাকতে পারে যারা আওয়ামী লীগের এই সন্ত্রাস, যে তারপরে এই যে কর্তৃত্বপরায়ণতা, এগুলো পছন্দ করে না। কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে কিছু লোক, যেগুলো আপনি গুলি মারলেও এটা আওয়ামী লীগ ছাড়বে না। জামাত, এই যে ভাই আছে এখানে কিছু জামাতের লোক, আপনাকে শেষ করে দিচ্ছি, কিছু জামাতের লোক আছে, তাদেরকে তো আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। তো আমরা কি ওদেরকে সোসাইটি থেকে ফেলে দিই, বঙ্গোপসাগরে ফেলে দেবো? জামাতকে যখন ৩রা আগস্ট নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশে, আমরা নিশ্চয়ই সবাই প্রতিবাদ জানিয়েছিলেন যে এইভাবে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। নিশ্চয়ই সেই জায়গাতে আমি আসছি আপনার কাছে, আনিস আলমকে একটি বিষয় আসবো। হামিদুর রহমান আজাদ, যে বিষয়টি আনিস আলমকে বলছিলেন যে ৭১কে অস্বীকার করার একটা চেষ্টা করা হচ্ছে, আসলে কেমনটা মনে করেন আপনি বা জামাত ইসলামের পক্ষ থেকে মনে করা হয় কিনা? না, আমি এটা মনে করি না। কারণ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনটা বিভিন্ন পর্যায়ে হয়েছে। সর্বশেষ বাংলাদেশের অভ্যুদ্ধ হয়েছে কি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। এটা আমাদের অনেক বড় অর্জন, এটা আমাদের গৌরবের। এটাকে ইগনোর করার, অস্বীকার করার সুযোগ নেই, কারণ এটাই বাস্তব ঘটনা। আমাদের এদেশের জনগণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এ দেশটা অর্জন করেছে, সেই ইতিহাসকে তো অস্বীকার করা যাবে না। কিন্তু এখানে আমার একটু কথা হচ্ছে, স্বাধীনতা সংগ্রামের যে মূল লক্ষ্য ছিল, সে গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি, বৈষম্য মুক্ত, পাকিস্তানের যে অর্থনৈতিক বৈষম্য করেছে সেখান থেকেই তো আমরা আন্দোলনের সূচনা হয়েছে।
দাফে দামি দেখেন গণতন্ত্র সংগ্রামটা কখন হয়, 3টা জোট হয়েছে, কপ, পিডিএম, আরেকটা কি ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে যারা না আওয়ামী লীগ, জামাত তার সাথে ছিল, জামাতের প্রফেসর গোলাম আযম সাহেব এটার মেম্বার সেক্রেটারি ছিলেন এই জোটের, এটা দিয়ে ইতিহাস। তো সুতরাং এগুলো গণতন্ত্রের সংগ্রাম ছিল। কিন্তু স্বাধীনতার বাংলাদেশে দুর্ভাগ্যজনক হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, যেটা ভাই বললেন, সে লক্ষ্যচ্যুত হয়েছে। কেন হয়েছে, কারা করেছে, এটা দেশ জাতি সবাই জানে। আমরা শুরুই করেছি ইতিহাস বিকৃতির মধ্যে দিয়ে, আমরা বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে দেশ পরিচালনা শুরু করেছি। পৃথিবীর ইতিহাসে কি পাওয়া যায়, ভিয়েতনামে কি হয়েছে, উত্তর দক্ষিণ দ্বিধা বিভক্ত ছিল স্বাধীনতা যুদ্ধে। দেশ যখন স্বাধীন হয়ে গেল আবার একসাথে তারা দেশ গড়েছে, তারা এগিয়ে গেছে। সে জায়গায় আমরা কিন্তু এগিয়ে যেতে পারি নাই বিভক্তির কারণে। আমরা ইতিহাস বিকৃত করেছি। স্বাধীনতার যে মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা হয়েছে। অর্থনীতির মুক্তির পরিবর্তে আমরা দিয়েছি দুর্ভিক্ষ। সে সময়ের জন্য কিন্তু বটমলেস বাস্কেট যেটা বলা হয়েছে, ইট ইজ ট্রু, হাহাকার তো ছিল। পরবর্তী ডেভেলপমেন্ট এটা ভিন্ন আলোচনা, কিন্তু এটা তো ঘটনা সত্য আর কি। আপনার সংবাদ, আপনারা গণমাধ্যম কর্মী, এই যে থাকার কথা, কিন্তু অন্যরা যেভাবে এগিয়ে গেছে ঐক্যবদ্ধ হবে, এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। কিন্তু এখানে আমরা ব্যর্থ। এই না, আমি বলছি যে ভাই যেটা বলছে যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হচ্ছে, ধ্বংসটা আগেই করে দেওয়া হয়েছে। আগে কিন্তু বিভক্তির ব্যবসা করেছে, কিন্তু এখনো আবার নানান ধরনের অভিযোগ উঠছে। হ্যাঁ, অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে, কিন্তু আমাদের বিবেক দিয়ে চিন্তা করতে হবে, ইতিহাসের বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে। আসলে কি ঘটেছে আপনি দেখছি। এখন আপনি এটা প্রোপাগান্ডার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করে, একটা বয়ান তৈরি করে, যেভাবে এক পেশে একটি দলকে টার্গেট করে, একটি আদর্শকে টার্গেট করে যেভাবে কোণঠাসা করার জন্য দীর্ঘ 53 বছর কাজ হয়েছে, বিশেষ করে বিগত 15 বছরটা ব্যাপকভাবে হয়েছে, সেটাকে জনগণ অ্যাকসেপ্ট করেছে? তাহলে এটা কি? এটা আর্টিফিশিয়ালি করা হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, পাওয়ারকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে। এটা জনগণটা অ্যাকসেপ্ট করে নাই। সেই জায়গা থেকে আমি বলতে চাই, এখানে স্বাধীনতা, আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছি 47-এ, সে বাউন্ডারিটাই আজকে আমাদের বাউন্ডারি। এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। 71 সালে স্বাধীনতা আমরা বিজয় অর্জন করেছি। জাতির প্রত্যাশা কি ছিল আর কি হয়েছে? আমরা পেয়েছি গণতন্ত্রের পরিবর্তে বাকশাল, আমরা পেয়েছি হলো অর্থনীতির মুক্তির পরিবর্তে দুর্ভিক্ষ, আমরা পেয়েছি আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে মর্যাদা, সেটা আমরা পাইনি। অর্থনৈতিক মুক্তি আমরা পাইনি। আমার সংবাদপত্রের স্বাধীনতা কোথায়? নাই। তো সব ক্ষেত্রে যেহেতু আমরা দীর্ঘ সময় বঞ্চনারও শিকার হয়েছি, তাহলে স্বাধীনতার সুফল জনগণ পায় নাই। পরবর্তীকালে আওয়ামী রিজম যখন ক্ষমতায় আসলো 2008 সালের নির্বাচনে, 9 সালের শুরুতেই সম্ভবত 6 জানুয়ারি গভর্নমেন্ট ফর্ম করে। এরপর থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত যে ইতিহাসটা অত্যন্ত বর্বর, অমানবিক এবং গণতন্ত্র হরণ, ভোটাধিকার হরণ, মানুষের অধিকার হরণ, গুম, খুন, নৈরাজ্য, এমন কিছু ঘটনাই দেশে আর কিছুই বাকি থাকলো। সবচেয়ে মারাত্মক ক্ষতিটা হয়েছে রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল সবগুলো ধ্বংস করা হয়েছে। সব ক্ষেত্রে দলীয়করণ, সব ক্ষেত্রে হলো আপনার রাষ্ট্র কাঠামোকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কর্তৃত্ববাদটা একচ্ছত্র এক নায়কতন্ত্র কায়েম করা যায়। সেভাবে করে পুরো ইনস্টিটিউটগুলোকে এবার গড়ে তোলা হয়েছে, তার মূল চেতনা থেকে এখানে বিস্তৃত করা হয়েছে। সেই কারণে আজকে এই প্রশ্নটা এসেছে আপনার, যেহেতু প্রিভিয়াস স্বাধীনতা আন্দোলনের সুফল জনগণ পায়নি, এইবারের যে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে সেটাকে কিভাবে নিবে, এটা হলো একটা বিষয়। তো এটা আলোচনায় এসে গেছে। অর্থাৎ এক কথায় আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। সেখানের মূল চেতনাটা, স্লোগানটা কী ছিল? উই ওয়ান্ট জাস্টিস। ছাত্ররা কিন্তু প্রতিনিয়ত এই স্লোগানটা দিয়েছে, আমরা ন্যায় বিচার চাই। আমরা বৈষম্য মুক্ত হতে চাই, মানে আমরা ন্যায় বিচার চাই। তাহলে 71 ন্যায় বিচার চাওয়া একটা জিনিস, আর বর্তমানে ন্যায় বিচার হচ্ছে কিনা সেটা একটা বিষয়। তো 71-এর চেতনা তো সেটাই ছিল।
সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার তো এক জিনিস। আপনি তো সংবিধানের অন্তর্ভুক্ত করেছেন মূলনীতির মধ্যে, মূল স্ট্রাকচারের মধ্যে এটা নিয়ে আসছেন, কিন্তু ন্যায় বিচার সেখানে কায়েম হয়নি, প্রতিষ্ঠিত হয়নি। এখন হবে কিনা বা হচ্ছে কিনা, এই প্রশ্নটা আনিস ইসলামের কাছে হ্যাঁ, চাই। এই বিষয়টা হলো ওনার প্রথম যে বিষয়টা বা আমরাও যেটার কথা বলি বা অন্যরাও বলছে যে ৭১ সালের পরে আমাদের জাতি হিসাবে আমরা যে ঐক্যবদ্ধভাবে যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, ওনার ভাষায় যে বিভক্তি তৈরি হয়েছে তখন থেকেই। তো এখন কি হচ্ছে? ২৪-এর পরেও তো সে একই কাণ্ড দেখছি, যে একই বিভক্তি। একটা বড় অংশকে আমরা বলতেছি যে তোরা সামনে আসতে পারবি না, তোদের রাজনৈতিক অধিকার নাই। তো আমরা যেটা করার কথা ছিল যে 71-ওর পরেও যেটা করার কথা ছিল, রাষ্ট্র একটা স্বাধীনতা আন্দোলন হচ্ছে, জামাত দল হিসাবে এই স্বাধীনতার পক্ষে না, তারা স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে, সেটা তাদের রাজনৈতিক মতবাদ। এখানে আমি কিন্তু পার্সোনালি হয়তো অনেকে অনেক ইন্টারপ্রিটেশনে যাবে, আমি কিন্তু এখানে ভুল দেখি না। আপনার একটা রাজনৈতিক দল তার আদর্শ সে নিতেই পারে, ভুল কোনটা? ভুল হচ্ছে যে সেই রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমার প্রতিপক্ষকে হামলা করা, মারা, ধর্ষণ করা, লুটপাট করা, এগুলো। এখন একই ঘটনা তো আমার এখানেও প্রযোজ্য, যে আপনি একটা স্বাধীন, আপনার সোকল, আপনি বলবেন যে স্বাধীন হইলাম আবার নতুন করে। সোকল আমি এই জন্য বলছি, স্বাধীনতা আমার কাছে একটাই, আর যত ধাপ আসুক, ৯০ আসুক, ২০২৪ আসুক, এগুলো একটা পর্যায়ে আমাদের রাষ্ট্রের। তো এই পর্যায়ে আমি যদি মনে করি যে ওনার সঙ্গে বা আদার্সের সঙ্গে যদি একমত হয়ে বলি যে আমরা তাহলে এখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, তো সেই জায়গায় তো আমরা করছি না। আমাদের এমন কিছু কার্যক্রম করছি যারা এটা তো দায়ী, যারা এই সমস্ত অপকর্ম করেছে, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন, শেখ পরিবারের লোকজন, আপনি তাদেরকে চিহ্নিত করেন, তাদেরকে সাজা দেন, তাদের লুটপাটের বিচার করেন। কিন্তু সেটা না করে আপনি যদি সেই একই স্টাইলে 71-এর পরে জামাত সমর্থন করেছে বলে তার সবগুলো লোক রাজাকার হয়ে গেছে, তাদেরকে জেলে পুরে দেবেন, তাদেরকে অত্যাচার করবেন, তাদের ফ্যামিলির উপর অত্যাচার করবেন, সে একই ঘটনা তো এখন তাই হচ্ছে। আওয়ামী লীগ করেছে বলে তার পরিবার নির্যাতিত হচ্ছে, তারা অনেক ছাত্রলীগ করেছে বলে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে পারছে না, তাদের নামে একাধিক মামলা তো একটা বিরাট এমন বাণিজ্য তৈরি হয়েছে। এটা কোন দল করছে আমি এটা জানি না, কারাই করছে সবাই জানে এটা, হয়তো আপনার সাংবাদিক হিসাবে আমার এখন প্রশ্ন এটা নাই তুললাম আমি। এটা পুলিশ এত বাণিজ্যের এই বড় সুযোগ নিচ্ছে, একটা মামলাতে শখানে 200-1000ও করছে, এবং তারপরে এদেরকে করছে ওই বাদী নাম কাটানোর জন্য 1 লাখ 2 লাখ, আমি নিজেই জানি, আমি আমার পরিচিত ছেলে কাটিয়েছে নাম, 1.5 লক্ষ টাকা করে একটা কাটছে ওরা। তো এই বাণিজ্যটা তো সুযোগ করে দিচ্ছে কারা? এই সরকার, এগুলো তো দেখা উচিত। তো আমি বলবো যে বিভক্তি সমাজ থেকে আসলে আমরা বিভক্তি মেন্টালিটি থেকে আমরা বেরোতে পারছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে এই ইনক্লুসিভ সোসাইটির কথা বলছে, বৈষম্যহীন সমাজের কথা বলছে, এখানে হচ্ছে না, এখানেও রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। তো আমাদের সত্যিকার অর্থে যদি রাষ্ট্রকে এগিয়ে নিতে হয়, এই প্রতিহিংসাকে বাদ দিতে হবে, আমাদের সবাইকে আগাতে হবে এবং দোষীদেরকে সাজা দিতে হবে। কিন্তু ওই দোষের জন্য, রাজনৈতিক মতবাদের জন্য কাউকে আপনি ফিনিশ করে দেবেন এবং তার ফ্যামিলিকে কষ্ট দেবেন, এগুলা থেকে বেরোতে যদি আমরা না পারি, তাহলে এরকম প্রোক্লেমেশন একটার পর একটা আসতেই থাকবে, 2 বছর পর পর, 10 বছর পর পর। আমরা আসলে শান্তি পাবো না। রাষ্ট্র হিসাবে আমাদের 53 বছর পার হয়ে গেছে। ভাই যেভাবে বললেন, আমাদের তো আরও অনেক এগিয়ে যাওয়ার কথা ছিল। আমাদের সঙ্গে যে সমস্ত রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে তারা কোথায় আর আমরা কোথায়? আমরা অনেক এগিয়েছি নিঃসন্দেহে, কিন্তু জাতি হিসাবে ঐক্যবদ্ধতা যেটা আমাদের, সেটা আসে নাই। এই যে ভারত আমাদের যত এই শেখ হাসিনার পতনের পর থেকে আমাদেরকে যেভাবে কটাক্ষ করছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, উস্কাচ্ছে আমাদের নানা ইস্যুতে, আমাদের এখানে দাঙ্গা লাগাতে তৎপর। তো আমরা ওনারা সবাই গিয়েছেন একসাথে, আমাদেরকে ডেকেছেন, আমরা সব রাজনৈতিক দলগুলো গেছে, কিন্তু সেখানেও কি আপনার মনে হচ্ছে যে এখানে আমরা ঐক্যবদ্ধ? তা তো না। এখানে শেখ হাসিনা ওইখানে বসে ওই তাদের সুরেই কথা বলছে, ইন্ডিয়ার সুরেই কথা বলছে। তো তাহলে আমরা শেখ হাসিনাকে মাইনাস করে বা যারা এই ধরনের অপকর্ম করেছে তাদেরকে মাইনাস করে রাষ্ট্র কীভাবে আগাতে হবে সেটা চিন্তা করতে হবে। আওয়ামী লীগকে নিঃশেষ করে আমি মনে করি না
যে সামনে এগোনো যাবে। আর যদি আপনি নিঃশেষ করতেই চান, আপনার যদি মনে হয়, জামাতে ইসলামের ক্ষেত্রে আমি বলেছিলাম, জামাতকে যদি আপনার এতই অপছন্দ হয়, জামাতকে যদি আপনার এতই মানে খুনি অমুক তমুক যা বিশেষণ দেন আপনি, তাহলে তাদেরকে নিষিদ্ধ করেন, নিষিদ্ধ করে তারপর আগান। জামাতকে আপনি রাজনীতিও করতে দেবেন, আবার সে জমায়েত করলে তাকে গ্রেপ্তারও করবেন, সেটা তো হতে পারে না। আপনি নিষিদ্ধ সংগঠন তো ছিল না জামাত এবং শিবির, সে একই কাণ্ড এখানে একটা ছাত্রলীগেরকে এখন করেছে। ছাত্রলীগ যদি জমায়েত হয় সেরকম কিছু কর্মকাণ্ড করতে যায়, তাদেরকে আপনি সেটা বলতে পারেন। কিন্তু আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ দল নয়। আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগ জমায়েত করতে চায় যদি, বা আওয়ামী লীগ যদি কোনো রাজনৈতিক ইনিশিয়েটিভ নিতে চায়, সেই জায়গায় তো আপনি তাকে নিষিদ্ধ না করে কিছু বলতে পারবেন না, এবং আওয়ামী লীগ করার কারণে কাউকে নির্যাতন করতে পারেন না। আমরা ছোট বিরতি পরে হামিদুর রহমান আজাদ, প্রশ্ন থাকবে আপনার কাছে যে জাতীয় ঐক্য আসলে প্রতিষ্ঠা সম্ভব কিনা। এর আগে আমরা দেখেছি ভারত বিরোধী একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সামনে আবার প্রোক্লামেশনের জন্য ঐক্যের বিষয়টি সামনে আসছে। আপনি কি মনে করেন, জানার চেষ্টা করবো একটা ছোট্ট বিরতি পরে। দর্শক ফিরছে খুব শিগগির। আবারও আমন্ত্রণ 21 রাতে আমরা আলোচনা করছি গত 2-3 দিন রাজনীতি যে নতুন একটা উত্তেজনা প্রোক্লেমেশন ঘোষণা নিয়ে ছাত্রদের, এবং একই সঙ্গে সংবিধান কেন্দ্রিক যে বিতর্ক, সে বিষয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান, রয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আমি হামিদুর রহমান আজাদ, আপনার কাছে প্রশ্ন ছিল বিরতির আগে যে জাতীয় ঐক্য আসলেই প্রতিষ্ঠা সম্ভব কিনা। হ্যাঁ, সেই জায়গায় আসার আগে আমার একটু আনিস আলমগীর বলেছেন কিছু কথা এখানে জাতির সামনে আসা দরকার। নাম্বার 1 হচ্ছে জামায়াত ইসলামী স্বাধীনতার বিরোধিতা করেছে, এ কথাটা সত্য নয়। আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, এটা একটা বাস্তবতা। আবার আমরা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিই নাই, এটা ডকুমেন্টারি কেউ প্রুভ করতে পারে নাই। পত্রিকাগুলো পড়লে 71 সবাই দেখতে পাবে। হ্যাঁ, পত্রিকা যেটা লেখছে সেই পত্রিকার কাটিং নিয়ে যে বিচার হয়েছে, এগুলো দেশ জানে, আন্তর্জাতিক বিশ্ব জানে। একজন গণমাধ্যম করে নিরপেক্ষ দৃষ্টি আপনিও সেটা বলবেন, এটা জাস্টিস হয়নি। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, উনি ঠিকই বলেছেন। আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটা কী ছিল? এখানে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, এদেশটা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমাদের নেইবার, তাদের পৃষ্ঠপোষকতায় মদদে যদি দেশটা স্বাধীন হয়, তাহলে এই দেশটা ভারতের প্রভাবমুক্ত হতে পারবে না, ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবে রোল করতে পারবে না। পরবর্তী ঘটনাবলী কিন্তু তার প্রমাণ। স্বাধীনতা যুদ্ধের একটা নামজাদা মুক্তিযোদ্ধা, যিনি প্রথম কাতারের সৈনিক, তিনিও কিন্তু একজন টেলিভিশনের টকশোতে বলেছিলেন যে এই জিনিসটা আজ থেকে সে সময়কালের মধ্যে মনে হয় 40 কি 42 বছর, 42 বছর আগে জামাত যেটা বুঝেছে, এটা আমরা আজকে দেখতে পাচ্ছি। সেই সময় যদি আমরা এটা বুঝতাম, তাহলে আমরা মুক্তিযুদ্ধ করতাম না। তার বাংলাদেশ বক্তব্য, এই বক্তব্যটা এখানে জনগণের সামনে যদি নাম বলতে বলেন, কাদের সিদ্দিকী সেটা বলেছিলেন একটা টেলিভিশন। আমার কাছে ডকুমেন্ট আছে। উনি জামাতের তখন খুব প্রিয় পাত্র ছিলেন। না, প্রিয় আর অপ্রিয়র বিষয় না, কেউ যদি বিবেক সাড়া দেয়, দিগন্ত টিভির হোস্ট কেউ যদি বিবেক সাড়া দেয়, সেই বিবেকের টাকা এখন আবার বিবেক চলে গেছে। এখন আবার যোগাযোগ করেন, বিবেক নাই এখন। আমরা আমাদের স্ট্যান্ডটা ছিল রাজনৈতিক স্ট্যান্ড। আমরা দেশের জনগণের বিরুদ্ধেও যাইনি, স্বাধীনতার বিরুদ্ধেও যাইনি। এটা আমরা প্রুভ করেছি কাজের মাধ্যমে। দেশ স্বাধীন হওয়ার পরে আমরা অন করেছি, দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী হিসাবে আমরা রাজনীতি শুরু করেছি, এবং সেই বক্তব্যই আমরা তুলে দিয়েছি। আমরা এই দেশকে স্বাধীনতা মেনে নিয়ে রাজনীতি করছি। আমরা এই স্বাধীন দেশের নাগরিক হিসাবেই আমার নাগরিক অধিকার নিয়ে আমি রাজনীতি করছি। এই কথাগুলো আমরা সেই সময় ঘোষণা দিয়ে নেমেছি। সেকেন্ড থিং হচ্ছে, আওয়ামী লীগ করলেই এখন কেউ সমাবেশ করতে পারবে না, একটা প্রসঙ্গ নিয়ে নিয়েছেন। এখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ আর 15 বছরের দুঃশাসনের যে অনিয়ম, অবিচার, গুম খুন, যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, এই ফৌজদারি অপরাধ, দেশের অর্থভাণ্ডার শূন্য করে দেয়া, শেয়ার বাজার, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, আপনার পাচার, ব্যাংক লুটপাট, এই বিশাল যে একটা সীমাহীন দুর্নীতি হয়েছে, এগুলোর বিচার যদি না হয়, তাহলে আপনি
একটি ফ্যাসিজমকে যেমন আপনি এখানে পুনর্বাসন করবেন, দুর্নীতিবাজদেরকেও এখানে পুনর্বাসিত করবেন। এটা একটি দল হিসেবে আমাদের একটা বক্তব্য আমরা দিয়েছি। আমাদের বক্তব্য সুস্পষ্ট। আমরা এখানে বিচারের নামে সাধারণ কোনো মানুষকে হয়রান করতে চাই না, আইন হাতে তুলে নিয়ে কার উপর নিজেরা শাস্তি দিতে চায় না, জুলুম করতে চায় না। আগে যেভাবে জুলুম হয়েছে সে জুলুমবাজের জায়গায় আমরা যেতে চাই না। আমরা একথা বলেছি, অবশ্যই যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দল হয়েছে, হিসেবে নিষিদ্ধ চান কিনা আওয়ামী লীগের? শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, বিচার হবে, সেই বিচার আমরা দাবি করেছি। আওয়ামী লীগ যদি দল হিসাবে সরকার তাদেরকে দেশের আদালত যদি নিষিদ্ধ করে, সেটা হলো আইনগত বিষয়। আপনারা কি মনে করেন? যেমন আমাদেরকে জোর করে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ ইস্যু ডাইভার্ট করার জন্য। সেটা নিশ্চয়ই কেউ সাপোর্ট করেনি, কেউ সাপোর্ট করে নাই, এটা টিকেও নাই। জি, আবার সেটা রিভাইভ করা হয়েছে, ওটা প্রত্যাহার করে নেওয়া ঠিক হয়েছে। একইভাবে আপনারা কি মনে করেন? আমরা মনে করি যে এই ক্ষেত্রে দল হিসেবেও যদি আওয়ামী লীগের আদালত বিচার করে, সেটা প্রতি আদালত, কিন্তু আপনাদের সেটা কোনো আমাদেরকে say আছে সম্মান কিনা? রাখতে হবে, সম্মান জানাতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদেরটাকে নির্বাহী আদেশও হয়েছিল, কোন আদালত কিন্তু জামাতকে নিষিদ্ধ সেটা ঘোষণা করে। প্রথমেই বললাম, জামাতের আমির নেতাদেরকে স্বীকার ফাঁসি দিয়েছে 5 জন নেতা। আমির জামাত ইসলামে 2 জন মন্ত্রী ছিলেন, আমির এবং সেক্রেটারি 2 জনেই, মাওলানা মতিউর নিজামী এবং আলী আহমদ মুজাহিদ, 5 জনকে ফাঁসি দিয়েছে। তাহলে এখন ব্যক্তিদের উপরেও তারা অবিচার করেছে, দল হিসেবেও কিন্তু নির্বাহী আদেশে আমাদের প্রতি অবিচার করেছে। এটা কিন্তু আদালতের বিষয় ছিল না। তা আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলছি না সেই বিষয়টি একইভাবে হোক, যদি দেশের আইন বিচার সব কিছু মিলে যদি এটা নিষিদ্ধ হয়, আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হবেন। সেকেন্ড থিং হচ্ছে, এখন আওয়ামী লীগের যেসব নেতারা এখন অন্যায় করেছে, অনেকে আত্মগোপনে, অনেকে দেশের পালিয়েছে, ইনক্লুডিং শেখ হাসিনা নিজেই পালিয়েছে। সেই জায়গায় আমাদের দুর্ভাগ্য হচ্ছে ভারত তাকে আশ্রয় দিয়েছে। এদেশের সরকার বলেছে আমরা ফেরত চাই, রাজনৈতিক দলও আমরা ফেরত চাই, কিন্তু ভারত কিন্তু সে বিষয়ে কোনো রেসপন্স করছে না। তাহলে এত বোঝা যাচ্ছে আপনার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কিন্তু ভারত একটা অবস্থান নিয়েছে। যারা এত বছর দুঃশাসন, বাংলাদেশে অত্যাচার, জুলুম, দুর্নীতি সব কিছুর মূল কারিগর ছিল, লিড মাস্টার মাইন্ড ছিল শেখ হাসিনা, এত কিছুর পরে জানা সত্ত্বেও তাকে আশ্রয় দেওয়ার মানে কি? তাহলে এগুলোর সাথে ভারত অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফলে এরকম একটা শক্তি প্রতিবেশী হিসাবে অবস্থান করে তাকে সেখানে আশ্রয় দিয়ে যে ষড়যন্ত্রগুলো একটার পর একটা করতেছে, আপনি 12টি মিডিয়া দেখেন জি, কীভাবে মিথ্যা সত্য কোনো কিছুর বালায় নেই অপপ্রচার চালাচ্ছে। আমি অনেক ইন্ডিয়ান পত্রপত্রিকা সাংবাদিকের সাথে কথা বলেছি, বলে রিপোর্ট ভাই আমরা পাঠাই না, কোত্থেকে আসে? বলে ওনার অন্য সোর্স থেকে কালেকশন করে, আবার সোর্স না লাগলে ওনারা তো টেবিলে বসে ওগুলো বানায়, টেবিল স্টোরি, হ্যাঁ, টেবিল স্টোরি করে। তো এই যে একটা রাষ্ট্রে যদি আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে এই ভূমিকা হয়, সেই রাষ্ট্রটির ব্যাকিংয়ে যদি আবার এখানে ফেসিবাদের যদি পুনর্বাসন হয়, এই আশঙ্কা তো দেশের আছে, জাতির আছে, সবার আছে, রাজনৈতিক দল হিসেবে আমার আছে, নাগরিক হিসেবে আমার আছে। তো সেই জায়গা থেকে আমাদের বক্তব্য হচ্ছে এগুলোর সুষ্ঠু বিচার হতে হবে। বিচার অনুযায়ী তাদের পরবর্তী কার্যক্রম কি হবে, এটা একটা আইনগত বিষয়, আর একটা হলো জনগণের বিষয়। আওয়ামী লীগ আমি মনে করি আগামী কত বছরে যে জনগণের দল হবে এটার কোনো গ্যারান্টি নাই, আমি কোনো অন্তর সম্ভাবনা দেখছি না। এই কারণে দেখে যে তাদের অপকর্ম যদি জনগণ মনে রাখে, জনগণ মনে রাখার পরে এই আওয়ামী লীগকে জনগণ যে আবার গ্রহণ করবে, আর জনগণ যদি প্রত্যাখ্যান করে, সেখানে আমি আর আপনি দলীয় স্ট্যান্ড ঘোষণা করে কি করব? আমি এটা চাই, অমুক দল এটা চাই, এটা তো আমাদের জনগণের বিচার করবে, এটা পাবলিক বিচার করবে, তার রাজনীতি গ্রহণ করবে কিনা, আর টোলা দেশের আইন আছে, আদালতে বিচার করার ব্যারোমিটারটা কি? মানে আমরা কিভাবে ধরে নেব যে এই পাবলিক অমুকের পক্ষে, এই পাবলিক তমুকের পক্ষে? জনগণের সমর্থন, জনগণ যদি তাদেরকে অ্যাকসেপ্ট না করে, জনগণের বহিত তারা এত বেশি অন্যায় করেছে, নেত্রী দলের কর্মীদেরকে কিছু না বলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার দলের নেতা কর্মীরা আত্মগোপনে আছে। কেন? তারা জনসমক্ষে আসার মতো সাহস পাচ্ছে না, এবং জনসমক্ষে আসলে তারা জানা যে জনগণের সেন্টিমেন্ট, ক্ষোভ, বিস্ফোরণ যেভাবে এই পরিবর্তনকাল হয়েছে, তখন তারাও সে আক্রোশের শিকার হতে পারে, তারা আশঙ্কা করে বলে আমার মনে হয়, এবং সেটা দেশবাসী মনে করে। তাই
আমি আপনার কাছে একটা প্রশ্ন করে আমি একটু আনিস আলমগীরের কাছে যেতে চাই। আর ঐক্যের আরেকটা ভাই একটা বলছেন যে সংবিধানের কথা, সংবিধানের বিষয়ে বাংলাদেশে যেই পরিস্থিতি দাঁড়িয়েছে, পঞ্চদশ সংশোধনীটা সবচাইতে ক্ষতিকর দেশের সংবিধানের জন্য। কাটা ছিটা করে এটা রাফ খাতা বানিয়েছে একটা, এটার সংবিধানের ক্যারেক্টারে রাখে নাই। কেন করেছে? ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। এখন সেই সংবিধানে ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা ইলেকশনের, সেটা 2011 সালে বিলুপ্ত করা হয়েছে। অথচ কেয়ারটেকার গভর্নমেন্ট আনার জন্য আওয়ামী লীগ কিন্তু 173 দিন হরতাল করেছে, আমরা সবাই জানি। তো সেই জায়গায় কেন তারা কেয়ারটেকার সরকারটা বাতিল করলো? এটা ভেরি ক্লিয়ার যে তারা ক্ষমতাকে ধীরস্থায়ী করতে, জনগণের আস্থা নাই। তাহলে এই জায়গাটা যেহেতু সংবিধানে এখন নাই, তাহলে আপনি নেক্সট ইলেকশনটা যদি নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, একটা দলীয় সরকারের অধীনে, না রায় হয়নি, এটা একটা মামলা হয়েছে আদালতে। রায় কি হবে? রায় যদি কেয়ারটেকার সরকার এভাবেই আগের মতো করে কি তারা রায় দেবে, বা গভর্নমেন্টকে কি ধরনের তারা পার্লামেন্ট এখন নাই, সেই প্রক্রিয়াতে তো আমরা আছি, আমরা নির্বাচন সংস্কারে আছি, রায় দেখার পরেই রাজনৈতিক সংবিধান সংস্কারে আছি, ঐক্যমতের ভিত্তিতে এটা করতে হবে। এখানে আপনি ভাই যে অক্ষর কথা বলছেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করতে হবে। সে জায়গায় আসার আগে আমি আরেকটা পয়েন্ট উনি বলেছেন যে আগে চাঁদাবাজি ছিল, দুর্নীতি ছিল, এখন কি হচ্ছে? এখন কি হচ্ছে এটা আপনিও দেখছেন, আমরাও দেখছি। আমরা এটা চাইনি, আমি স্পেসিফিক এটা আমরা চাইনি, মামলার কথা বলছি, আমরা এটা চাইনি। কিন্তু আমি এই কথা বলতে পারি, জামাতের ইসলামী ছাত্র শিবিরের জামাতের সাথে সম্পৃক্ত একজন ব্যক্তির এই ধরনের কোনো চাঁদাবাজি, সেই প্রসঙ্গটি উনি নিয়ে আসেন, প্রমাণ করতে পারবেন বাণিজ্যের বিষয়টি। এরপরে এদেশের পুলিশের বাণিজ্য এটা তো দীর্ঘদিনের আছে, কিন্তু সাম্প্রতিক কালেও যে বাণিজ্যটা হয়েছে, এখানে কারো কারো মদদ না থাকলে এটা হতে পারতো না। এই মদতটা যদি না থাকতো, এটা পুলিশের সর্বোচ্চ পর্যায়েও কিন্তু আমাদের কাছে অভিব্যক্তি ব্যক্ত করেছে যে আপনারা এই জায়গায় নীরব থাকলেন কেন? তাহলে যে গভর্নমেন্টের কাজ গভর্নমেন্ট করবে, রাজনৈতিক দলের কাজ রাজনৈতিক দল করবে। পুলিশের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের দুর্নীতি দূর করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, সরকারের, যারা রাষ্ট্র পরিচালনা করা, তাদের রাজনৈতিক দলের না। তবে আমরা সময়ে সময়ে এগুলো দৃষ্টি আকর্ষণ করেছি, সে সর্বোচ্চ পর্যায়ে আমরা এগুলো বলেছি। ইতিমধ্যে কিছু রদবদল হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। আমাদের কাছে ইনফরমেশন হচ্ছে ওইসব কারণেই এই রদবদলটা হয়েছে। তা আমরা আশা করব এই সরকার পজিটিভলি আগাবে, এসব অনিয়ম দুর্নীতি যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, এগুলোকে তারা ধারণ করে সামনে দেশে যাতে এই অনিয়মগুলো না হয়, পাবলিক সাফারিং না হয়, সেটা আমরা সবাই চাই। সাংবাদিক আনিস আলমগীর, সিইসি জনাব নাসির উদ্দিন বলেছেন যে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। এটা তো গতানুগতিক কথা আসলে। আর আমাদের এই যে মাহমুদুর রহমান আমাদের অতিথি, যিনি বলছিলেন যে এটা আদালতের বিষয়। আসলে আদালতের বিষয় বা রাজনৈতিক দলগুলোর চাওয়া, আদালতে তো কোনো না কোনো পক্ষকে নিতে হবে। সেটা কি রাষ্ট্রই নিয়ে যাবে, নাকি রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ভিত্তিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা? এটা কি মানে আমি স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে শুধুমাত্র আদালতের বিষয় কিনা, না আদালত এবং জনগণ দুটোই বলেছে। হ্যাঁ, জনগণ চাইলে তো আদালত যাবে, আদালত তো কিছু করছে না। রাজনৈতিক দলগুলো সেটাই, ওনারা যদি চান, বিএনপি আওয়ামী লীগ যদি চায়, বিএনপি আর জামাত যদি চায়, এখন যেহেতু ওনারা দুই দলই আছেন সম্মুখ সারিতে, তো ওনারা যদি চায় হয়তো সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু সরকার সিদ্ধান্ত নেওয়া নিজে নিজে নেওয়ার তো কোনো কারণ আমি এখনো দেখছি না। বিএনপি তো জানিয়ে দিয়েছে তারা নিষিদ্ধ চায় না। ওনারাও কি চায়? ওনারা তো ডাইরেক্টলি চাচ্ছে না। ওনারা তো চান যে নিষিদ্ধ করা হোক, এরকম কোনো বক্তৃতা আমি দেখি নাই। আজাদ ভাই আপনাকে দিয়েছেন? না, আমরা কোনো দলের নিষিদ্ধ দাবি করি নাই, করেন নাই। প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে। তো যারা ক্রাইম করেছে তাদের বিচার হইতে হবে। অবভিয়াসলি সেই বিচারের পরে যদি দল হিসেবে বিচার হয়, ব্যক্তি হিসেবে বিচার হয়, বিচারের ফয়সালা যেটাই সেটাই হবে। এখন ওইটাই তো আমরা দল হিসেবে আরেকটা দলকে নিষিদ্ধ, আওয়ামী লীগ 14 দলের মিটিং এ কিন্তু জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। সে নোংরা রাজনীতি আমরা করি না, কারণ এটা আইনগত কোনো ভিত্তি নাই, এটা এখতিয়ারও নাই, এখতিয়ার বহির্ভূত ওই সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা সবাই মিলে এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, দেশবাসী অবস্থান নিয়েছে, সমালোচনা করেছি আমরা। তো সেই জায়গায় আমরা কেন যাব? এই জন্য আমরা বলেছি জনগণ যদি তাদের রাজনীতি গ্রহণ করে,
তাহলে তারা রাজনীতি করবে, জনগণ প্রত্যাখ্যান করো। তবে বাস্তবতায় আমি বলেছি যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি আবার পুনরুজ্জীবিত হয়ে দেশের নেতৃত্ব নেবে, সে অবস্থার বাংলাদেশ কখনো আপাতত আমি দেখছি না। আর সেকেন্ড কথা হচ্ছে, এদেশের আইন আদালত যদি নিরপেক্ষ থাকে, ন্যায় বিচার থাকে, জাস্টিস থাকে, সুশাসন থাকে, তাহলে অবশ্যই এগুলো এত বেশি প্রমাণিত সত্য, এগুলোর বিচার অনেক ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ রায়ের পর্যায়ে গেলে এখানে আর তাদের অস্তিত্ব থাকার কথা না, এই দুর্নীতি বা নেতৃত্বের অস্তিত্ব থাকার কথা। সাংবাদিক আনিস আলমগীর, আপনার বোধহয় কথা শেষ হয়নি, এবং একই সঙ্গে আমি জাতীয় ঐক্যের প্রশ্নটি করেছিলাম হামিদুর রহমান আজাদ সাহেবের কাছে, ওনার কাছে উত্তরটি নেব। আমি তার আগে আপনার কাছ থেকে উত্তর নিতে চাই যে জাতীয় ঐক্য আসলেই প্রতিষ্ঠা সম্ভব কিনা। প্রোক্লেমেশন বলি বা আগামী নির্বাচন বলি বা সংস্কার বলি, সার্বিক আমার কাছে জাতীয় ঐক্য সম্ভব মনে হয় না। কারণ জাতীয় ঐক্য যদি হয়, এখানে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকতে হবে। এই দেশে আওয়ামী লীগ আপনি যদি 1/3ও যদি না বলি, মনে করেন আরও কম, তাদেরও তো একটা সমর্থন রয়ে গেছে। এখন উনি বলছেন যে তারা আগামীতে আসতে পারবে কিনা, আমার সন্দেহ আছে। আওয়ামী লীগ নেতৃত্ব যেভাবে আগাচ্ছে, তাতে আমিও ওনার সাথে একমত পোষণ করে যে তারা আগামীতে কয় বছরে আসবে সন্দেহ আছে। কিন্তু শেখ হাসিনা যদি বলেন আজকে যে আমি এবং আমার পরিবার আওয়ামী লীগ করবো না, আমরা এখানে চাঁদাবাজির নেতৃত্ব, এটা তো আমাদের হালুয়া রুটির যে একটা সংগঠন বানিয়ে রেখেছি আমার শেখ পরিবার, বৃহত্তর শেখ পরিবারের, এটা থেকে আমরা বাদ দিয়ে এটাকে জনগণের দল হিসেবে পরিণত করব। আমি মনে করি যে 5 বছরে আওয়ামী লীগ একটা জনপ্রিয় দল হিসেবে যদি বলে সে ধরনের ঘোষণা, এটাই তো বলছি। উনি যদি দেন এটা জনগণের দল, এটা আমার বাপের সম্পত্তি না, আমাদের পরিবারের সম্পত্তি না, তাহলে কিন্তু উনি যেটা বললেন এটা জনগণ এটা কিন্তু গ্রহণ করবে। কারণ হচ্ছে যে ওনারা একমত দর্শী লোক আছেন, বিএনপি আছেন, আরেকটা জনমত আছে, তারা কোথায় যাবে? এই দেশে তো লিবারেল ফোর্স অনেক আছে না, যারা ঠিক মানে আপনি বুঝেন, যারা এই মতদর্শী না, তারা কোথায় যাবে? তারা কি বঙ্গোপসাগরে বসে থাকবে, ঝাঁপ দিবে, নাকি বলবে যে না দেশ থেকে চলে যাব? তাদের একটা মতামত আছে, যারা চায় যে একটা প্রগ্রেসিভ সোসাইটি থাকুক, যেখানে সবার কথা বলার অধিকার থাকবে, যেখানে ধর্ম পালন যে যার মতো ইচ্ছা মতো করবে, যেখানে গণতন্ত্র থাকবে, সত্যিকার গণতন্ত্র থাকবে, যেখানে দলীয় রাজত্ব কায়েম হবে না, যে 5 বছর পর যে টিকিট পেয়ে আমরা আমাদের দলীয় শাসন চালানোর, কর্তৃত্ববাদী শাসন চালানোর কথা বলবো, আর 2-4 বছর পর পর এই ধরনের কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে। সিসি আজকে যেটা বলছে বা গতকাল যেটা বলছে, উনি অনেকেই বলছেন যে আওয়ামী লীগ যদি এই সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আওয়ামী লীগ বর্তমান স্ট্যাটাস অনুযায়ী তো নির্বাচনে আসতে পারে। এটা তো আইন নেই যে তাকে আমি বন্ধ করে দেব। শেষ করব তো সেইটাই আমি যেটা বলছিলাম যে যদি আমি বারবার বলছি, আমরা ঐক্য বলছি, ঐক্য কাদেরকে নিয়ে? আমি আর তুমি শুধু হইলে না, আমি তুমি সে লাগবে তো। নির্বাচন করেছে আমি আর ডামি, আমি আর ডামি দিয়ে তো ঐক্য হবে না। বিএনপি জামাত ঐক্য তো আমরা দেখেছি বহুদিন, কিন্তু আমরা আরও যারা আছে রাজনৈতিক মত অনুসারী, যারা এই দেশকে ভালোবাসে, যারা স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারী আচরণ যারা করেছে, যাদের সাজার মাধ্যমে সাজা দেওয়ার পক্ষে, আওয়ামী লীগে বহু লোক আছে, তারা চায় যে যারা এই লুটেরা ছিল তাদেরকে সাজা দেওয়া হোক। হ্যাঁ, তো সেরকম ফিওর লোকজন যদি থাকে, সেরকম মতামত, আওয়ামী লীগ হইতে হবে কেন? তারা তো অন্য নামও আসতে পারে। তো এরকম রাজনীতিতে যারা আছে, সম্মিলিতভাবে আমাদের এই রাষ্ট্রটাকে আগাতে হবে, নতুবা আমাদের কোনো মানে আগানো আমাদের যাবেই না। এখানে যত প্রোক্লেমেশন বলেন, যত কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে রাষ্ট্র আগানো সম্ভব না এবং কেওয়াজ আরো বাড়বে। আমি মানে একবার সংক্ষেপে জানতে চাচ্ছি, হ্যাঁ আপনি 1 মিনিট বলেন আর 30 সেকেন্ডে বলুন জাতীয় ঐক্যের বিষয়। ওকে, জাতীয় ঐক্যের বিষয়টাই বলি। আমাদের দেশের জাতীয় ঐক্যের ইতিহাস কি? আমরা যখন আইয়ুব বিরোধী আন্দোলন হলো, তো আইয়ুব খানও তো পাকিস্তানের নাগরিক ছিল, তার দল ছিল, তো তাকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হয়েছে না? 70-এর নির্বাচন হয়েছে, 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, পরবর্তী সময়ে যে 75 সালে যে সিপাহী জনতার বিপ্লব হলো, সেখানে একটা পক্ষের বিরুদ্ধে কিন্তু অন্য সব পক্ষ একমত হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদও কিন্তু তার একটা দল ছিল, তার একটা পার্টির কর্মী নেতা ছিল, একটা স্ট্রাকচার ছিল, পার্লামেন্টে ছিল, সরকার চালাইছে 9 বছর।
সেটা হলো ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল না, তার বিরুদ্ধে ঐক্য হয়েছে। এবারও 24-এর কিন্তু একই ফ্যাসিজমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে ঐক্য হয়েছে। এগুলো সব কিন্তু জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের ভিত্তি কী? জাতীয় ঐক্যের ভিত্তি দেশপ্রেম, গণতন্ত্র, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার মানবিক অধিকার, মৌলিক অধিকার, এই জাতীয় অনেকগুলো উপাদান জাতীয় ঐক্যের ভিত্তি আছে। মূল্যবোধের ভিত্তিতে একটা ঐক্য হতে পারে, এগুলো এক একটা ভ্যালুস। তো এখানে ঐক্যটা আওয়ামী লীগ আসলে হবে না একথা সঠিক না। আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়েছে বলে কিন্তু 5ই আগস্টের রেভলিউশনটা হয়েছে। তো এখানে যেই স্পিরিট ধারণ করেছে 5ই আগস্ট জনগণ, সেই ইউনিটির শুধু ধরে রাখা নয়, সুদৃঢ় করার জন্যই কিন্তু জাতীয় ঐক্যের আহ্বান এসেছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন আপনার ক্যালকাটায় সহকারী হাইকমিশন কার্যালয়ে আগরতলায় আক্রমণ হলো, জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হলো, দেশে যখন আভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন সেক্টরে, সেই সময় কিন্তু সব দলের নেতাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, এক প্ল্যাটফর্মে সবাই এসেছেন। এই যে রাষ্ট্রের অভিভাবক হিসাবে একজনকে যেন ডাক দেয়, তখন সবাই সব দলের স্টেক হোল্ডার যখন সেখানে উপস্থিত হয়, আর যারা এর বাহিরে কনস্পিরেসির সাথে জড়িত থেকে আলাদা হয়ে যায়, তারা জাতীয় স্বার্থ চায় না, দেশপ্রেমও আমরা আছে বলে মনে করি না, তাদের সাথে ঐক্যের কোনো সুযোগই নেই। এর বাইরে যে জনগোষ্ঠী অল স্টেক হোল্ডার, এখানে দেখেন আপনি ধর্মীয় নেতারাও ছিল, রাজনৈতিক নেতারা ছিল, সিভিল সোসাইটি, অল ক্যাটাগরি সেখানে ইনক্লুড হয়ে কিন্তু এক জায়গায় হয়েছে, ঐক্যের ডাকে সাড়া দিয়েছে। এই ঐক্যটা হচ্ছে দেশপ্রেমিক শক্তির দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া, গণতান্ত্রিক শক্তির ফ্যাসিবাজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার জন্য ঐক্যবদ্ধ হওয়া। একে তো কোনো দল নাই, একে তো কোনো ধর্ম নাই, ধর্ম এবং দল সব কিছুর ঊর্ধ্বে উঠেই কিন্তু জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আপনি দেখেন নার্সিজম ইটালিতে, তার বিরুদ্ধে ঐক্য হয়েছে, সে ঐক্যের ধারাবাহিকতা এখনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সেখানে কিন্তু অব্যাহত আছে। শুধু তাই নয়, 1962 সালে বার্লিন প্রাচীর ছিল, দুই জার্মানি ভাগ করা হলো, সেটাই দেওয়াল উঠে কিন্তু আবার তার ঐক্যবদ্ধ হয়ে। আমি আওয়ামী লীগের এখানে কোনো ইয়ে নিতে চাচ্ছি না, আওয়ামী লীগ তার পরিণতি সে ভোগ করবে, উনি মতামত চাচ্ছেন তাই দিচ্ছি। কিন্তু আমি মনে করি যে যারা আওয়ামী লীগ করছে তাদেরকে যদি আমি 71-এর প্রশ্নে দেখাই, সেই আইয়ুবের দলের সাথে ওরা একটা, তখন আমরা দুইটা দেশ ছিলাম, একটা যারা ওই অনুসারী ছিল তারা ওই দেশেরই নাগরিক বেশিরভাগই ছিল, যারা এই দেশেই ছিল 71-এর ইয়েতে 70-এর নির্বাচনে তো প্রমাণিত হয়ে গেছে কারা ছিল। 70-এর নির্বাচন দিয়ে তো জনগণ বুঝিয়ে দিয়েছে এই দেশে কাদের দেশ, তো যা তারা মিশে গেছে, তাদের সাথে এটা হবে না। এখন সেটাকে যদি আমি আজকে এত বছর পরে পরেও আছে রে ভাই, আমি তো বাংলাদেশও বলেছি, বাংলাদেশে সবগুলো এক একটা পক্ষ বিপক্ষ আছে না, বাংলাদেশে এরশাদকে কি আপনি ইয়ে করতে পারছেন? না না, আমি বলছি যে এরশাদ আর আজকের আওয়ামী লীগের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। তারা ছিল স্বৈরাচার, এরা ছিল কর্তৃত্ববাদ। আমি তো আপনার এটা অস্বীকার করছি না, কিন্তু সেটা তো গুণগত পার্থক্য নাই। কিন্তু আমি তো এটা নিঃশেষ করে দিতে পারছি না। কিছু বেশ কম হতে পারে, গুণগত ক্যারেক্টারের দিকে এরশাদকে ছাড়িয়ে গেছে শেখ হাসিনা। আমাদের রাজনৈতিক মানে মতভেদ থাকবে, কিন্তু আমরা একটা স্বচ্ছ রাজনীতি করব, সেটাই বলি। দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে হবে, সেটা আওয়ামী লীগ করুক আর যে দলই করুক। অনেক ধন্যবাদ হামিদুর রহমান আজাদ, আপনাকে ধন্যবাদ আনিস আলমগীর, আপনাকেও। দর্শক, শেষ করছি এবং অবশ্যই নতুন যে বছরে আমরা পা দিলাম, সেই বছরটি নির্ঝঞ্ঝাট রাজনৈতিক সংঘর্ষমুক্ত এবং অবশ্যই আমরা যেন একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। শুভরাত্রি।